নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। হাঁটু ব্যথা, এই হাঁটু ব্যথা নিয়ে আমরা প্রত্যেকে জেরবার, আর আমরা সবসময় খুঁজছি যে এই ব্যথা থেকে আমরা মুক্তি পাবো কি করে। আর সেই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি মণিপাল ইএম বাইপাস মুকুন্দপুর হসপিটালে, এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি ডিরেক্টর অফ অর্থোপেডিক্স ডক্টর বিকাশ কাপুরকে। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনাকে, হাঁটু ব্যথা নিয়ে আজকে সকলেই খুব জেরবার, এবং হাঁটু ব্যথা হলে তারা ভাবছেন যে প্রাথমিকভাবে তারা রিলিফ পাবেন কি করে হাঁটু ভালো রাখার জন্য, এবং সর্বোপরি আমাদের হাড় ভালো রাখার জন্য। আপনি একটু আগে বোন ডেন্সিটির কথা বলছিলেন, আমরা কি ধরনের খাবার খাবো? খাবারটা যেইভাবে আপনার বয়স বাড়বে তত খাবারটা আপনার এনার্জি কনজাম্পশনটা কমে যাচ্ছে। যেহেতু আপনার এনার্জি কনজাম্পশন কমে যাচ্ছে, আনলেস আপনি একদিনে 3000 ক্যালোরি স্পেন্ড করতে পারেন, আপনি কিন্তু 5000 ক্যালোরি লুচি তরকারি খেয়ে বসে থাকলেন, সেটা আবার যাবে কোথায়? গিয়ে লিভার কিংবা কোমরে কিংবা শরীরের অন্য জায়গায় ফ্যাট হয়ে বসে। খাবারটা কত খাবেন তার মধ্যে আমার একটাই আছে যে একটু কনসিয়াসলি খাবেন। আর কি খাবেন তার মধ্যে নাম্বার 1 হচ্ছে যত বেশি সবজি আর পাতা দেওয়া জিনিসগুলো আছে সেটা খেয়ে আগে পেটটা ভর্তি করে নিন। সুতরাং আপনি হয়তো লুচি তরকারি পেয়ে গেলেন হাতের কাছে, অনেক অনেক দেখতে ভালো হয়, সঙ্গে রসগোল্লা পেয়ে গেলেন ভালো, কিংবা জিলেপি পেয়ে গেলেন, কিন্তু তার আগে ওই খিদেটাকে যদি সত্যি আপনাকে দেখতে হয় যে আমি কত খাবো, তাহলে কিন্তু তার আগে একটা বড় বাটি আপনি হয়তো শশা খেয়ে নিলেন, তার সঙ্গে পাতা দেওয়া কোনো স্যালাড খেয়ে নিলেন। সেটা খেয়ে এক বোল বড়, আমি আমার হাতটা দেখবেন কিন্তু এইটুকু বলছি না, অনেকটা। সেটা খাওয়ার পরে যখন আপনি দেখবেন যে আপনার পেটে প্রায় অর্ধেক থেকে বেশি জায়গা শেষ হয়ে গেছে, তারপরে আপনি যা খুশি খান। মিষ্টিটা যদি ছাড়তে পারেন, আমি তো একেবারে অনেক বড় বড় মিষ্টি যারা তৈরি করে কিন্তু ওদের সঙ্গে কোনো ঝগড়া করতে চাই না, কিন্তু একটা কথা বলবো, মিষ্টি খাওয়া কিন্তু খারাপ জিনিস নয়। আমাদের পশ্চিমবঙ্গের কিংবা আমাদের ইস্টার্ন ইন্ডিয়ার একটা ঐতিহ্য আছে এই যে মিষ্টিগুলো, কিন্তু সেখানে একটু বুঝে সুঝে খান যে কতটা খেতে হবে। আর হয়তো আপনি একটা মিষ্টিতে 500 ক্যালোরি কিংবা 300 ক্যালোরি চলে গেল, সেখানে আপনি যদি অর্ধেক খেতে পারেন তাহলে ভালো। আর ফ্রেশ খাবেন, কিন্তু খুব কোল্ড মিষ্টি খাবেন না। আর প্রোটিনটাকে নিয়ে অনেক আলোচনা হয় যে কত প্রোটিন খাবো, কত প্রোটিন খাবো। দেখুন, 1 গ্রাম প্রোটিন পার কেজি বডি ওয়েট, এটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন আছে। সেখানে যদি মানুষের বয়স অনেক বেশি হয়ে যায়, তার কিডনি একটু উইক হয়ে যায়, তার কিন্তু 0.6 to 0.7 গ্রাম প্রোটিন খেলে কাজ হয়ে যায়। তো যদি 60 কেজি ওজন থাকে আর 0.6 গ্রাম কিংবা 0.7 গ্রাম প্রোটিন খেতে হয়, তাহলে 42 গ্রাম প্রোটিন খেলে কাজ হয়। আর সেখানে একটা জিম যাওয়া ছেলে যার 60 কেজি ওজন আছে, তার কিন্তু 90 গ্রাম প্রোটিন খেলে হবে। তো আপনি দেখবেন সেখানে ওর ডাইজেশন কিংবা ওর এনার্জি এক্সপেন্ডিচার অনেক বেশি আছে। সে প্রোটিনের মাধ্যমে যে এনার্জি পাবে সেটা হাড়ে বেশি লাগে, কিন্তু শুধু প্রোটিন খেলে হবে না। যদি আপনি প্রোটিন খান আর তার সঙ্গে যদি আপনি ওই মাসলগুলোকে স্ট্রং না করেন, তাহলে ওই প্রোটিন গিয়ে কিডনির উপরে আঘাত করবে। তো মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতে হবে যাতে মাসলের রক্ত চলাচল বাড়ে। সেখানে প্রোটিন ওই যে রিপেয়ারের কাজ হয় সেটা প্রোটিন করে। প্রত্যেকবার যখন আপনি এক্সারসাইজ করেন তখন আপনার মাসল ইনজুরি হয়, ভয় পাবেন না। ওই মাসল ইনজুরি ভালো ইনজুরি, ওই মাসল ইনজুরিটাকে রিপেয়ার করতে লাগে প্রোটিন। এবার যখন আমরা প্রোটিন খাই আর ব্যায়াম করি, তাহলে ওই প্রোটিনটা গিয়ে ওই জায়গায় যে রিপেয়ারের কাজ করে, তখন ওই মাসলটাকে আগামীবার এক্সারসাইজ করার জন্য আরো স্ট্রং করবে। সুতরাং এখন আপনার মাসলের স্ট্রেংথ হচ্ছে 1, আপনি ব্যায়াম করলেন, মাসল একটু ছিড়লো হালকা, আপনি বুঝতে পারবেন না, একটু হালকা ব্যথা হলো, তারপরে প্রোটিন গেল শরীরে, প্রোটিন গিয়ে ওখানে কাজ করে এবার কিন্তু আপনার মাসলকে যে স্ট্রেংথটা দেবে সেটা 1.2 হয়ে যাবে কিংবা 1.1 হবে। এইভাবেই মাসল হাইপারট্রফি আর স্ট্রেংথেনিং হয়।
তো যখন আপনি খাওয়ার নিয়ে কথা বললেন, একটু ব্যায়াম নিয়ে কথা বলবেন। যে খেতে ভালোবাসবে ওকে বলবেন একটু ব্যায়ামটা বেশি করে করো, তখন তুমি প্রোটিনটা যদি 60% খাও, ফ্যাট যদি 25% খাও, তাহলে কার্বোহাইড্রেটসটা 25% খাবে। আর যে লোকটা, যদি আমরা নর্মাল সাধারণ মানুষের কথা বলি, তাহলে 30, 35, 25 এরকম একটা ডিস্ট্রিবিউশন যদি থাকে, প্রোটিন, ফ্যাট 25%, প্রোটিন 40%, আর বাকিটা কার্বোহাইড্রেটস। আর যদি ও রোজ 3-4 কিলোমিটার একটু হাঁটাহাঁটির কাজ করে, একটা নর্মাল সেডেন্টারি লাইফ নিয়ে চলে, আর সঙ্গে ওই একটু বেসিক যোগা কিংবা স্ট্রেংথ ট্রেনিং এক্সারসাইজ করে, তাহলে জেনারেল ফিটনেসটা ভালো রাখতে পারে। আর মহিলাদের জন্য পোস্ট মেনোপজাল ওদের কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রোটিনের সঙ্গে ক্যালসিয়াম ইনটেক। সেখানে ন্যাচারাল ক্যালসিয়াম হয় আপনার মাছ হলো, কিংবা ডিম হলো, কিংবা আপনার ফ্রুটস অ্যান্ড নাটস হলো। তারপর অনেকগুলো ভেজিটেরিয়ান সোর্স আছে, পনির আছে, টোফু আছে, এগুলো আছে। আপনারা আরও এটা নিয়ে খোঁজ করতে পারেন। অ্যালমন্ডস আছে যেখানে আপনি ক্যালসিয়াম পাবেন। আর ওই ক্যালসিয়ামগুলো যখন খাবেন, তার সঙ্গে প্রোটিন অ্যাডিকুয়েট মাত্রায় রাখবেন, যাতে আপনার স্ট্রেংথ অফ দ্য বোন আর আইসোফ্লেভনস হয়। আমাদের অনেকগুলো সবজিতে হয়, যেটা পোস্টমেনোপজাল উইমেনের খুব দরকার হয়। তো এগুলো করে আমাদের একটা ব্যালেন্স নিয়ে চলতে হবে। সুতরাং অর্থোপেডিক সার্জারি, ডায়েট অ্যান্ড এক্সারসাইজ, এই তিনটে হলো একটা ভালো সংমিশ্রণ নিজের শরীর, বোনস আর হাঁটুটাকে ভালো রাখার জন্য। একেবারেই স্যার। একদম সবশেষে যেটা আপনার কাছে প্রশ্ন করবো, আপনি একটা কথা বললেন যে ভগবান প্রদত্ত যে হাঁটু, সেই হাঁটুটা যতদিন পর্যন্ত আমাদের থাকে ততদিনই ভালো, কিন্তু কাদের তাহলে সেইখানে প্রশ্ন হচ্ছে যে হাঁটু প্রতিস্থাপন ছাড়া কোনো উপায় নেই, বা কোন পরিস্থিতিতে আপনাদের কাছে কোনো অপশন থাকে না যে এবার হাঁটু প্রতিস্থাপন একদম করতে এক হবে? লাইনের আনসার আছে, যে মানুষ 10 মিনিটের বেশি ব্যথা ছাড়া হাঁটতে পারে না, তার কালকেই দরকার। যে মানুষ 25 থেকে 30 মিনিট হাঁটার পরে ব্যথার বোধ করে, আর তার বয়স 60 থেকে 70-এর মধ্যে, সেও করাতে পারে, কিন্তু 3 মাস, 6 মাস, 8 মাসের শেষে। যে মানুষ 25 মিনিট টানা হাঁটতে পারে, আর ওর ব্যথা তারপরে অল্প অল্প থাকে, আর তারপরে ওকে বসতে হয় ব্যথা বাড়লে, সে মানুষটা 75-এর পরে ব্যায়াম করে একটু আরো সময় কাটাতে পারে। যে মানুষ 55-এ আর 20 মিনিটের বেশি হাঁটতে পারে না, তার কিন্তু খুব গুরুত্ব দিয়ে হাঁটুর চিকিৎসা করানোর দরকার। ওর আর্লি লাগতে পারে সার্জারিটা। তো যদি আমরা হাঁটুর ব্যথাকে শুধু টার্গেট করে চলি, এই অপারেশনটা হাঁটুর বিকৃতির জন্য নয়, এই অপারেশনটা হাঁটুর ব্যথার জন্য। আর সে ব্যথাটা যেটা আমাদের হাঁটার সময় হয়। শুয়ে থাকলে হাঁটু ব্যথা হলে কিন্তু নি রিপ্লেসমেন্ট ফেল করে যায়, ভুল কারণে করবেন না। যতক্ষণ না আপনি হাঁটাহাঁটি করলে ব্যথা হয় হাঁটুতে, ততক্ষণ এই অপারেশনটাকে আপনি অ্যাভয়েড করবেন, ব্যায়াম করে কমানোর চেষ্টা করবেন। আর 5 থেকে 10 মিনিট হাঁটলে যদি হাঁটুর তীব্র ব্যথা শুরু হয়ে যায়, তাহলে কিন্তু আপনার দরকার আছে। যদি আমরা বেঁচে থাকি যথেষ্ট সময়ের জন্য, তাহলে যদি কোনো চোট নাও লাগে, তাহলে কিন্তু হাঁটু ব্যথা এক সময় কোনো সময় হবে। আর আমরা যদি মনে করি যে আগে থেকে ডাক্তার দেখিয়ে আমরা হাঁটুর ব্যথা থেকে বেঁচে থাকবো, সেটাও হবে না। আর আমরা যদি ডে টু ডে লাইফে যদি প্রপারলি হাঁটাচলা করি, কিংবা আমরা কোনো খেলাধুলা করতে চাই, কিংবা ব্যায়াম করি, কিংবা জিম করি, কিংবা যোগা করি, কিংবা আমরা অনেক বেশি সিঁড়ি ওঠা নামা করি, কিংবা আমরা দৈনিক চলাচলে আমাদের অনেক হাঁটাচলা করে পাবলিক ট্রান্সপোর্ট ধরতে হয়, কিংবা আমাদের অনেক অনেক কারণে ট্রাভেলিং করতে হয়, অনেক এমন জায়গায় যেতে হয় যেখানে যেতে আমরা অভ্যস্ত নেই, মাউন্টেনে ঘুরতে হয়, বেড়াতে যেতে হয়, হাঁটু নিয়ে আমরা সব সময় কিন্তু সচেত থাকতে পারি না। আর যেহেতু আমরা সচেত থাকতে পারি না, এতটা মন দিয়ে কেউ হাঁটা চলা করে না। হাঁটাটা একটা নর্মাল হিউম্যান বিহেভিয়ার। তো সেখানে কিন্তু যদি আমরা কোনো সময় আচমকা কোনো ধরনের চোট পেয়ে যাই, কিংবা পায়ে হঠাৎ করে কোনো খাঁচকা লেগে যায়, তাহলে কিন্তু আমাদের একটা হালকা চোট মাঝে মাঝে লাগতে থাকে। আর প্রথমে যখন আমাদের শরীরের গঠনটা ভালো থাকে, আমরা খুব কম বয়সী থাকি, তখন ছোটোখাটো চোটকে আমরা কিছু মনে করি না।
হঠাৎ করে আমরা এগিয়ে যাই, পরের দিন ফুটবল খেলতে পালিয়ে যাই বাড়ির থেকে, তারপরের দিন ক্রিকেট খেলতে চলে যাই। এই করতে করতে কিন্তু ওই ছোট জিনিসটাকে আমরা নিয়ে ঘুরি, আস্তে আস্তে বাড়তে থাকে। আর তখন হঠাৎ করে যেদিন আমাদের একটা জায়গায় গিয়ে একটা জায়গায় গিয়ে আমরা ওই ব্যথাটা হঠাৎ করে রোজ সব সময় আমাদের খচখচ করে লাগতে শুরু করে, তখন আমরা ব্যথা বোধ করে ওটাকে হাঁটুর ব্যথা নিয়ে ডাক্তারের সঙ্গে দেখা করি। কিন্তু যদি আমরা ঠিক সময় কোনো চোট লাগলে ডাক্তারের সঙ্গে একটা সাক্ষাৎ করি, আর সে ডাক্তার যদি ঠিকঠাক হাঁটুর চিকিৎসক হয় কিংবা অর্থোপেডিক সার্জন হয়, সে দেখে যদি মন দিয়ে আপনাকে একটু সময় দিয়ে দেখে, তাহলে ছোট প্রবলেমগুলো আমরা বাড়ানোর থেকে বাঁচাতে পারি। আর সেক্ষেত্রে আমরা হয়তো হাঁটুর ব্যথা বয়স বাড়লে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি। তো এটা হলো একটা কারণ যেখানে মানুষের নিজের। আর সেকেন্ড হচ্ছে যে আমরা কয়েকটা অ্যাঙ্গেলে হাঁটু নিয়ে জন্মাই। তো কেউ ভেতরের দিকে ঘোরা হাঁটু, কারোর সোজা হাঁটু, কারোর বাইরের দিকে হাঁটু। এর মধ্যে 100-র মধ্যে 70% লোকের হাঁটুটা একটু ভেতরের দিকে, কিছু লোকের বেশি, কিছু লোকের কম। তো তাদের যে ওয়েটের অ্যালাইনমেন্ট আছে সেটা ভেতর দিয়ে যায়। এবার যদি আপনার 60 কেজি ওজন, তার মধ্যে 40 থেকে 45 কিলো ওজন শুধু হাঁটুর ভেতর পার্ট দিয়ে একটা জায়গা দিয়ে যায়, তাহলে কিন্তু ওই জায়গাটা অতটা সহ্য করতে পারবে না। সুতরাং ওই যে অ্যালাইনমেন্ট যখন ছোটবেলা থেকে কম থাকলে আমরা জানি এটা কম আছে, কিন্তু ওটা কারেকশন তো করা যায় না সার্জারি ছাড়া। ব্যথা না থাকাকালীন কেউ সার্জারি করবেই বা কেন, সেটাও ঠিক। তো যখন একটা বয়স আসে আর আমাদের ওয়েট বাড়ে, আর আমাদের ওই ওয়েটটা 45 থেকে 70 কেজি ওখান থেকে যেতে শুরু করে, আমাদের নিজের ওয়েট 100 কেজি যখন হয়ে যায়, তাহলে কিন্তু ওখানে বাত সৃষ্টি হয়। আর তারপরে ওটা হাঁটু ক্ষয় হয়, যেহেতু ওটা ওয়েট নিতে পারে না, আর সেটা আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিসের জন্য। তৃতীয় কারণ হচ্ছে আমাদের অনেকগুলো আর্থ্রাইটিস অন্যরকম, যেরকম রুমেটয়েড আর্থ্রাইটিস, ইউরিক অ্যাসিড, অমুক তমুক, সেগুলো একটা ওষুধের চিকিৎসায় ভালো হয়। তার সঙ্গে আমরা ব্যায়াম করাই। আর ব্যায়াম যখন আমরা প্রসঙ্গ উঠলো, তাহলে ব্যায়ামটা এমন জিনিস যেটা সব ক্ষেত্রে আপনাকে রিলিফ দেবে, কিন্তু ব্যায়ামটা হাঁটুর ক্ষেত্রে হাঁটা হয় না। হাঁটাটাকে আমরা ব্যায়াম বলতে পারি না হাঁটুর ক্ষেত্রে। হাঁটুর ব্যায়ামটা না হেঁটে যে ব্যায়ামগুলো আছে সেটাকে আমরা হাঁটুর ব্যায়াম বলে বলি। আর নি স্ট্রেংথেনিং এক্সারসাইজ করলে আমাদের হাঁটাটা একটু আরো ভালোভাবে হয়। আর সেটা কিন্তু এই তিনটে যেটা মেনশন করলাম, চোট, অস্টিওআর্থ্রাইটিস আর ইনফ্লেমেটরি আর্থ্রাইটিস যেরকম রুমেটয়েড, এই তিনটের মধ্যে মোটামুটি 100-র মধ্যে 99 হাঁটুর ব্যথা এসে গেছে। আর এই তিনটেতেই কিন্তু ব্যায়ামের খুব খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে। আর যদি আমরা হাঁটুর ব্যায়ামটাকে চিরকাল, হাঁটার পোশ্চারটাকে চিরকাল, আর আমাদের কোর আর নি, এই দুটো, কোর মানে পেটের পেশিগুলো, এই দুটো জিনিস, হাঁটুর পেশিগুলো, এগুলোকে যদি শক্ত রাখতে শিখে যাই, তাহলে কিন্তু আমাদের অনেক দিন হাঁটুর ব্যথা থেকে বাঁচার একটা ব্যবস্থা আছে। আর তার সঙ্গে হাঁটুটা নট অনলি আমরা যখন কিছু হালকা চোট ফোট খাই তাহলে তাড়াতাড়ি রিকভার করবে, কারণ পেশিগুলো শক্ত থাকলে রিকভারিটা অনেক ফাস্ট হয়। তো মোটামুটি একটা যদি আমরা সংক্ষেপে বুঝি, তাহলে এই তিনটে মূল কারণ। আর হাঁটুর ব্যায়ামটা সব থেকে ইম্পর্টেন্ট একটা কর্নারস্টোন, যেটাকে বলে একটা পাথর, মিলের পাথর বলতে পারি, যেখানে আমরা গিয়ে বুঝতে পারি যে এই দুটো জিনিস আমরা যদি বুঝে চলি, যে আমাদের হাঁটুর ব্যায়ামটা ভালো করে করতে হবে, আর সেখানে ওজন ঠিক রাখতে হবে, হাড়গুলো শক্ত রাখতে হবে, পেশি শক্ত রাখতে হবে, আর হাঁটুর এই তিনটে মূল কারণের উপর নজরদারি রাখতে হবে, যাতে আমরা হাঁটুর ব্যথা নিয়ে ঠিকঠাক থাকতে পারি। একেবারে স্যার, তাহলে এটা গেল একটা উপায় যার মাধ্যমে আমরা প্রাথমিকভাবে হাঁটু ব্যথা থেকে কিছুটা মুক্তি পেতে পারি। কিন্তু কোনো কোনো হাঁটু ব্যথা আছে যে হাঁটু ব্যথাগুলো অনেক কিছু করার পরেও সেগুলো সারে না, তাদের জন্য আপনি কি বলবেন? দেখুন, যেগুলো সারে না সেখানে টেস্ট করতে হয়। প্রাথমিক চিকিৎসাটা বলে দিলাম, ব্যায়াম আর হালকা কোনো ব্যথার ওষুধ মাঝে মধ্যে খেলে।
তারপরে যদি সারে না, ব্যায়াম করে ওজন কমিয়ে কিংবা আমরা ঠিক সময়ে ঠিক পদক্ষেপ নিয়েও যদি সারে না, তাহলে আমাদের টেস্ট করতে হবে। প্রাথমিক টেস্ট হচ্ছে এক্সরে। এক্সরেতে প্রপার অ্যালাইনমেন্ট গুলো দেখার জন্য লম্বা এক্সরে, সাইড দিয়ে এক্সরে, সামনে দিয়ে এক্সরে। সেকেন্ড হচ্ছে আপনার হাঁটুর এমআরআই। এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে, কারণ কোনো মেনিসকাস কিংবা কোনো কার্টিলেজের চোট কিংবা লিগামেন্ট ছেঁড়া থাকলে এমআরআই ছাড়া বোঝা যায় না। হাত দিয়ে আমরা বুঝতে পারি, আনুমানিকভাবে বুঝতে পারি যে এটা ছেঁড়া আছে, কিন্তু কত ছেঁড়া আছে সেটা কিন্তু এমআরআই দেখে বোঝা যায়। অপারেশন ছাড়া কি ঠিক হবে না, সেটা এমআরআই দেখে বোঝা যায়। এক্সরেতে আমরা গ্রসলি দেখতে পারি যে খুব বেশি বাত হলে তো বোঝাই যায় যে এটা অপারেশনের কেস হয়ে গেল, আর অল্প বাত হলে কিন্তু আমাদের এমআরআই সাহায্য নিতে হয়, যেখানে আমাদের বুঝতে হয় যে এটা ওষুধ ব্যায়ামের চিকিৎসায় ফলবে, ঠিক হবে নাকি এটা অপারেশনের দিকে বেশি এগিয়ে গেছে। আর একটা জিনিস আমি বলবো, বোন ডেন্সিটি অথচ হাঁটুর কাছাকাছির জায়গার হয় না, এখনো সফটওয়্যার নেই, কিন্তু এমনি শারীরিক বোন ডেন্সিটি দেখলে আমরা যদি দেখি হাড়গুলো নরম আছে, হাঁটুর ক্ষেত্রেও নরম হবে, কিন্তু তাহলে আমাদের একটা চিকিৎসা বোন স্ট্রেংথেনিং মেডিকেশন দেওয়ার একটা জায়গা চলে আসে, যেটা ব্যায়াম আর বোন স্ট্রেংথেনিং মেডিকেশন বোন ডেন্সিটি দেখলে আমরা বুঝতে পারি যেটা দিলে মানুষ ভালো ফল পাবে। শুধু হাঁটুর ব্যথা কার্টিলেজের জন্য হয় না, অনেক সময় ওপরে আর নিচের হাড়গুলো নরম থাকলেও হয়। তারপরে নিয়মে থাকলে কিংবা অন্যরকম কথাগুলো শুনে ডাক্তারবাবুদের যদি চলেন, তাহলে মোটামুটি আপনার যদি 65 বছরে এই অপারেশন হলে তাহলে 85-90 অবধি আপনার সময় কেটে যাবে। আর আস্তে আস্তে এমনিতেও অন্য কারণে মানুষ কম হাঁটে বয়স হলে, তো সব থেকে ভালো সময় এই অপারেশনটাকে এনজয় করার, যদি ঠিক সময় করেন তাহলে 60 থেকে 70-এর দশক। ওই সময় শরীরও চলে, আপনি ব্যায়ামও ভালো করে করতে পারেন, অপারেশনের রিকভারিটাও ভালো পাবেন। আর যদি করেন তখন, আর যদি দরকার হয় আর তখন যদি করেন, তাহলে কিন্তু এটা 85-90 অবধি একটা ভালো দেখাশোনা করা মানুষের জীবনটাকে কাটিয়ে দেবে। আপনি ওই বয়স অবধি যাবেন তখনই কিন্তু যখন আপনি হাঁটতে পারবেন, আর আপনি হাঁটতে পারবেন তখন যখন আপনার হাঁটু আর কোমরের কষ্টগুলো কম থাকবে, আর আপনি ওটাকে এড়িয়ে নিজের কাজগুলো ভালো করে করতে পারবেন। সুতরাং খুব দেরি করে যদি এই অপারেশন হয়, এমন না যে করতে হয় না, 85 বছরেও করতে হয়, কারণ ওদেরও হেঁটে টয়লেট যাওয়া আসার দরকার। আজকাল মানুষ একা থাকে সবসময় বাড়িতে, ছেলে মেয়েরা কিংবা যে কোনো কাজের কারণে থাকতে পারে না, তো ওদেরও অপারেশন হয়, এমন না যে ওদের দরকার নেই কিংবা ওদের করা যায় না। কিন্তু যদি ওরা আগে করিয়ে নিতে পারে আর ভয়ের চোটে পিছিয়ে না যায়, তাহলে কিন্তু ওদের যত আর্লি এই সার্জারিটা হয় তত ভালো। 50-এর দশকে আমরা খুব বাধ্যতামূলক কারণে করি, সব সময় করি না। কাদের তাহলে সেইখানে প্রশ্ন হচ্ছে যে হাঁটু প্রতিস্থাপন ছাড়া কোনো উপায় নেই, বা কোন পরিস্থিতিতে আপনাদের কাছে কোনো অপশন থাকে না যে এবার হাঁটু প্রতিস্থাপন একদম করতে এক হবে? লাইনের আনসার আছে, যে মানুষ 10 মিনিটের বেশি ব্যথা ছাড়া হাঁটতে পারে না, তার কালকেই দরকার। যে মানুষ 25 থেকে 30 মিনিট হাঁটার পরে ব্যথার বোধ করে আর তার বয়স 60 থেকে 70-এর মধ্যে, সেও করাতে পারে, কিন্তু 3 মাস, 6 মাস, 8 মাসের শেষে। যে মানুষ 25 মিনিট টানা হাঁটতে পারে আর ওর ব্যথা তারপরে অল্প অল্প থাকে আর তারপরে ওকে বসতে হয় ব্যথা বাড়লে, সে মানুষটা 75-এর পরে ব্যায়াম করে একটু আরো সময় কাটাতে পারে। যে মানুষ 55-এ আর 20 মিনিটের বেশি হাঁটতে পারে না, তার কিন্তু খুব গুরুত্ব দিয়ে হাঁটুর চিকিৎসা করানোর দরকার, ওর আর্লি লাগতে পারে সার্জারিটা। তো যদি আমরা হাঁটুর ব্যথাকে শুধু টার্গেট করে চলি, এই অপারেশনটা হাঁটুর বিকৃতির জন্য নয়, এই অপারেশনটা হাঁটুর ব্যথার জন্য। আর সে ব্যথাটা যেটা আমাদের হাঁটার সময় হয়, শুয়ে থাকলে হাঁটু ব্যথা হলে কিন্তু নি রিপ্লেসমেন্ট ফেল করে যায়, ভুল কারণে করবেন না। যতক্ষণ না আপনি হাঁটাহাঁটি করলে ব্যথা হয় হাঁটুতে, ততক্ষণ এই অপারেশনটাকে আপনি অ্যাভয়েড করবেন, ব্যায়াম করে কমানোর চেষ্টা করবেন। আর 5 থেকে 10 মিনিট হাঁটলে
যদি হাঁটুর তীব্র ব্যথা শুরু হয়ে যায় তাহলে কিন্তু আপনার দরকার আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তো দর্শক বন্ধুরা, আজকে আমরা ভীষণ সুন্দর একটা আলোচনা শুনলাম যে হাঁটু ব্যথা মানেই কিন্তু সবসময় হাঁটু অপারেশন নয়, আর হাঁটু অপারেশন করতে হবে কখন সেটাও কিন্তু স্যার আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, এবং তার পাশাপাশি হাঁটু প্রতিস্থাপনের পর মানুষ কতটা সুস্থ এবং কতটা স্বাভাবিক এবং স্বচ্ছন্দভাবে জীবনযাপন করতে পারে সেটাও আজকে আপনাদের সামনে আলোচনা করলাম। আপনারা যারা এই হাঁটু ব্যথা সমস্যায় ভুগছেন তারা আপনারা আপনাদের প্রবলেমটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আর কি সমস্যায় ভুগছেন, স্যার যেটা বললেন যে কত মিনিট হাঁটার পর আপনার অসুবিধা হচ্ছে সেটাও লিখে পাঠাবেন। আমরা আপনাদের সমস্যা অবশ্যই চিকিৎসকের কাছে তুলে ধরবো। যাদের এই অনুষ্ঠান ভালো লাগছে তাদেরকে বলবো ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর সকলে খুব ভালো থাকুন, সুস্থ মনে থাকুন, সুস্থভাবে বাঁচুন। ধন্যবাদ। নমস্কার।